উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ সুপারিশ জাতিসংঘের 2026 সালে আনুষ্ঠানিক স্বীকৃতি। যখন দেশের গ্রামে যাই তখন রাস্তাঘাটের দিকে তাকাইলে মনে হয় যে নতুন একটা শহর দিয়ে যাচ্ছি। আগে তো ইনকামের কোনো সোর্স ছিল না, এখন তো অনেক দেশে গ্রামে ফ্যাক্টরি কারখানা অনেক কিছুই আছে। যদি জীবনযাত্রার মান বা সব কিছুকে দেখি তাহলে সেই দিক থেকে বলবো যে অবশ্যই বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। 50 বছরে আমরা যেখানে এসেছি, আগামী 20 বছরে আমরা একটা উন্নত অর্থনীতির দেশে পরিণত হব। প্রস্তুতির জন্য হাতে 5 বছর, খাপ খাইয়ে নিতে মানব সম্পদ উন্নয়নের তাগিদ। যে আমাদেরকে যেটা করতে হবে প্রোডাক্টিভিটি বাড়ানো, শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ানো, টেকনোলজি অ্যাডপশন। এখনই চিন্তা করতে হবে আঞ্চলিক বাণিজ্য কিভাবে বৃদ্ধি করা যায়। বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রায় 2 যুগ পর আবারও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল শুরু। সিরাজগঞ্জের হাটিকুমরুর গোল চত্বরে হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এখন উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার দুপুরে জাতিসংঘ সদর দফতরে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির 5ম দিনব্যাপী বৈঠকের সমাপনী দিনে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের সুপারিশ করা হয়। এর ফলে 2026 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পাবে। এ বিষয়ে আজ বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির বৈঠকের সমাপনী দিন ছিল শুক্রবার। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর বর্তমান অবস্থান নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার সুপারিশ করা হয়। জানানো হয় মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এ 3টে সূচকে শর্ত অনুযায়ী উন্নতি করায় জাতিসংঘের সুপারিশ পেয়েছে বাংলাদেশ। এর ফলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ। যদিও চূড়ান্ত স্বীকৃতি পেতে কয়েক বছর লাগতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে বিশ্বের 46টি দেশ স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে। 1975 সাল থেকে এ তালিকায় ছিল বাংলাদেশ। 2018 সালে প্রথম এবং শুক্রবার কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির ত্রিবার্ষিকীয় সম্মেলনে চূড়ান্ত সুপারিশ পাওয়ার মাধ্যমে বাংলাদেশ কার্যত উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করল বলে মত সংশ্লিষ্টদের। জন্মের 50 বছরের মধ্যেই দুর্বার গতি নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত 2 দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন যে কোনো সূচকে বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্রতা হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সহ সব ক্ষেত্রেই বিশ্বে বাংলাদেশ এক বিস্ময়ের নাম। বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রো রেল সহ বড় বড় মেগা প্রকল্পগুলো। 80-র দশকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবেলা করে পৌঁছে গেল উন্নয়নশীলের কাতারে। এজন্য পেরোতে হয়েছে বন্ধুর পথ। 2020 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $1,827। মানব সম্পদ সূচকে বাংলাদেশের পয়েন্ট 75.30, কিন্তু উন্নয়নশীল হতে প্রয়োজন ছিল আরও কম 66। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের বাংলাদেশের অর্জন 25.20 পয়েন্ট। বলা যায় সব মানদণ্ডে গতিশীল বাংলাদেশ। আর এসব পর্যালোচনা শেষে ইউএনসিপিডির সভায় বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ আসে। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। এদিকে গত 50 বছরে একমাত্র দেশ হিসেবে জাতিসংঘের 3 শর্তই পূরণ করায় বাংলাদেশ পাচ্ছে এই মর্যাদার স্বীকৃতি। আর এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী কিংবা অর্থনীতিবিদ সবার প্রশংসায় ভাসছে সরকার। যদিও প্রস্তুতির জন্য হাতে থাকা 5টি বছর কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা দরকার বলেও মনে করেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। যদি জীবনযাত্রার মান বা সব কিছুকে দেখি তাহলে সেই দিক থেকে বলবো যে অবশ্যই বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে।
মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতার 3 সূচকেই বেঁধে দেয়া সময়ের আগেই লক্ষ্য অর্জন করেছে বাংলাদেশ। এবার তাই ফুরলো অপেক্ষার পালা। বাংলাদেশের জন্য এলডিসি থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে ওঠা এখন সময়ের ব্যাপার মাত্র। স্বাধীনতার 50 বছরের মাথায় জাতির এমন অর্জনে উচ্ছ্বসিত সব মহল। পপুলেশন আছে সেটা আমরা কাজে লাগাতে পারতেছি। উন্নত দেশে হিসেবে পরিণত হতে খুব একটা বেশি সময় লাগবে না যদি আমরা এই সেক্টরটাতে কাজে করি। ভালো ইনকাম হয়, সে টাকা দিয়ে বাড়িতেও চলে আর কিছু সঞ্চয় রাখতে পারে। আমার মনে হয় 50 বছরে আমরা যেখানে এসেছি, আগামী 20 বছরে আমরা একটা উন্নত অর্থনীতির দেশে পরিণত হব। আর্থসামাজিক উন্নয়নের যে ধারাবাহিকতা, সেটার একটা আন্তর্জাতিক মানদণ্ডে একটা রেকগনিশন হলো। মূলত 2018 সালে জাতিসংঘের নীতিমালা অনুযায়ী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। আসছে 5 বছর অগ্রগতি ধরে রাখতে পারলে 2026 সালেই স্থায়ীভাবে মিলবে উন্নয়নশীল দেশের মর্যাদা। ব্যবসায়ীরা মনে করছেন বাণিজ্য ও রাজনীতিতে আসবে পরিবর্তন, বাড়বে প্রতিযোগিতার সক্ষমতাও। আর অর্থনীতিবিদরা বলছেন জোর দিতে হবে দক্ষ মানব সম্পদ তৈরিতে। এখনই চিন্তা করতে হবে আঞ্চলিক বাণিজ্য কীভাবে বৃদ্ধি করা যায়, বায়োলেটারাল এগ্রিমেন্টের মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা বা বাজার কীভাবে ধরে রাখা যায়। আমরা 2 বছর এক্সট্রা পেয়েছি, আদারওয়াইজ কিন্তু 3 বছরের মধ্যেই হয়ে যেত। এখন এর মধ্যে যে আমাদেরকে যেটা করতে হবে, প্রোডাক্টিভিটি বাড়ানো, শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ানো, টেকনোলজি অ্যাডপশন। গত 50 বছরে এলডিসি থেকে স্থায়ীভাবে বের হতে পেরেছে মালদ্বীপ সহ মাত্র 5টি দেশ। এবার যেখানে যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, মানিকগঞ্জের আরিচা কাজিরহাট রুটে 2 যুগেরও বেশি সময় পর আবারও চলছে ফেরি। সকালে 14 কিলোমিটার দীর্ঘ এই রুটটি উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী। যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটবে বলে জানান স্থানীয়রা। যমুনা নদীতে নাব্য ধরে রাখায় চ্যালেঞ্জ জানিয়ে বিআইডব্লিউটিএ বলছে বছর জুড়ে ড্রেজিংয়ে প্রস্তুতি রয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন। 2 দশকের বেশি সময় পর আবারও কর্মচাঞ্চল্য আরিচা ফেরিঘাটে। মানুষের তো হাঁক ডাক আর সমাগম মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট পর্যন্ত ফেরি সার্ভিসের উদ্বোধন উপলক্ষে। করা হয়েছে নতুন টোলঘর, এসেছে নতুন 4টি ফেরিও। সব মিলিয়ে উদ্বেলিত এলাকাবাসীও। সিরাজগঞ্জ টাঙ্গাইল হয়ে ঢাকা যেতে আমাদের 5 থেকে 6 ঘন্টা লাগতো, কিন্তু আমাদের এই আরিচা এবং এই কাজিরহাটের এই ফেরি আসাতে আমাদের এখন 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এতদিনের দুর্ভোগ দুর্যোগ যে অবহেলিত যে আমরা পড়েছিলাম এই উত্তরবঙ্গের মানুষ এই পারাপারের, এইটা আজকে থেকে আমাদের একটা শুভ একটা দিন হলো উদয়। আমরা এখানে থেকে কম রেটে ওপারে যায়া মাল নিতে পারবো এবং আসতে পারবো, দিন যা দিন ঘুরে চলে আসতে পারবো, আমাদের বিশাল উপকার। শনিবার সকালে 14 কিলোমিটার দীর্ঘ এই রুটটি উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী। তিনি জানান এই রুটটি চালু করার ফলে ঢাকা রাজশাহী মহাসড়কের যানজট যেমন কমবে, তেমনি উত্তরাঞ্চলে যেতে সময় অর্ধেকে নেমে আসবে। পণ্য ভাড়া নেওয়ার ক্ষেত্রে প্রায় আমরা যেটা দেখছি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় এই রুটে বেঁচে যাচ্ছে। কাজেই আমরা মনে করি চারিদিক দিয়েই এটা আমাদের জন্য উপযোগী হবে এবং মানুষ এটা থেকে সেবা পাবে। আরিচাঘাট পুনরায় চালু হওয়ায় স্থানীয়ভাবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে জানান স্থানীয় এমপি। একটি মডার্ন ঘাট হবে এবং আরেকটি ঐতিহ্যবাহী ঘাট, এই দুইটি ঘাটই কিন্তু যদি আবার সেই আগের ঐতিহ্য ফিরে পায়, এখানে মানুষের সবচাইতে বড় যেটা কর্মসংস্থান এবং মানুষের দৈনিক ইনকামের একটা জায়গা খুলে যাবে। তবে যমুনা নদীতে সারা বছর নাব্য ধরে রাখা সবচেয়ে চ্যালেঞ্জ হবে জানিয়ে নৌ রুট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা বিআইডব্লিউটিএ জানায় বছর জুড়ে তাদের ড্রেজিংয়ের প্রস্তুতি রয়েছে। সামনে 35 ড্রেজারের প্রকল্পের কাজ করছি এবং ওখানে কিছু স্পেশালাইজড ড্রেজারও আমরা পাচ্ছি। আশা করি এই যে 14 কিলোমিটার নৌ রুট, এটা আমরা চালু রাখার আমাদের জন্য কঠিন হবে না। নাব্য সংকটের কারণে 2002 সাল থেকে আরিচা কাজিরহাট ফেরি রুটটি বন্ধ ছিল। বর্তমান সরকার বন্ধ থাকা প্রায় 2000 কিলোমিটার নদী পথ খনন করে নতুন করে চালু করেছে, যার সর্বশেষটি হল ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের বহুল ব্যবহৃত এই আরিচা কাজিরহাট নৌ রুটটি। সংশ্লিষ্ট বলছেন এর মাধ্যমে শুধুমাত্র যে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক পথের দূরত্বই কমে আসবে তা নয়, বরং পুরো উত্তরাঞ্চলের নদী পথ খেয়ে ঘিরে নতুন করে অর্থনীতির সম্ভাবনার দ্বার খুলে যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কাজিরহাট, পাবনা।
এই মুহূর্তে কাজিরহাটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, জেনিফার, ইতিমধ্যে একটি ফেরি কিন্তু কাজিরহাট ঘাটে এসে পৌঁছেছে, যেটি আরিচা ঘাট থেকে এসেছে। আমরা তো একটি ফেরিতে এসেছি, এরপরে যে ফেরিটি এসেছে সেটি আমরা দেখেছি পণ্যবাহী প্রায় 20 থেকে 30টি ট্রাক নিয়ে এসেছিল। আমার পিছনে সেই ফেরিটি রয়েছে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান। আর এর আগে মন্ত্রীসহ বা অন্যান্য যারা অতিথি কিংবা আমরা এসেছিলাম সেটি ছিল বেগম রোকেয়া ফেরি। তো মূলত এই দুটি ফেরি চালু হলো প্রায় 2 দশক পর, এবং এখন আপনি যে এই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং এর পাশে যে বেগম রোকেয়া, এই ফেরি দুটিতে যেসব যানবাহন কাজিরহাট অর্থাৎ পাবনা কিংবা সবাই এই উত্তরাঞ্চল থেকে যেগুলো ঢাকার দিকে যাবে সেগুলো আস্তে আস্তে সেই ফেরিতে কিন্তু উঠছে, এবং এখানে কিন্তু যাত্রীবাহী অনেক গাড়িও আমরা দেখছি। তো আসলে বুঝতেই পারছেন যে এটি কিন্তু আসলে একটি অনেক কাঙ্ক্ষিত ছিল। আমরা এলাকার মানুষের সাথে কথা বলেছি, এখানকার যারা আপামর মানুষ, যুবক বৃদ্ধ, তারা বলছিলেন যে তাদের এই পাবনা থেকে কিংবা ঈশ্বরদী কিংবা সিরাজগঞ্জ এখান থেকে ঢাকা যেতে হলে পুরো সেই অনেক এলাকা ঘুরে যেতে হয়। সিরাজগঞ্জ, ওদিকে সেই এলেঙ্গা কিংবা টাঙ্গাইল, এবং ওই পুরো সড়কটা কিন্তু দীর্ঘ যানজট থাকে, এবং এই জায়গাটি যেতে তাদের প্রায় 100 কিলোমিটারেরও বেশি জায়গা ঘুরে যেতে হয়, আরও বেশি হবে, 100 অনেক বেশি। কিন্তু এখন বলছেন তারা তাদের যে ঢাকা যাওয়ার জন্য অনেক সহজেই তারা এই ফেরিটি চালু হবার কারণে এখন তারা ঢাকা যেতে পারবেন। তাদের একদিকে সময় তাদের যেমন সাশ্রয় হবে, তারা বলছেন অর্থনৈতিকভাবেও তাদের সাশ্রয় হবে। একইভাবে তারা আরেকটি বিষয় বলছেন যে এই ফেরি রুটটি চালু হবার কারণে ঢাকা থেকে কিংবা এই পাবনা এলাকা থেকে ঢাকা যাওয়ার জন্য যেসব পণ্যবাহী ট্রাক রয়েছে, মালামাল যাওয়া আসা করে, এগুলো কিন্তু অনেক সহজে এবং কম মূল্যে ঢাকায় যাওয়া আসা করতে পারবে। এই কারণে এসব দ্রব্যমূল্যের দামও কিছুটা কিন্তু কমে আসবে। কারণ আপনি জানেন যে এই পাবনা কিংবা সিরাজগঞ্জ এই এলাকা থেকে কিন্তু অনেক শাকসবজি, অনেক সবজি জাতীয় যেগুলো পচনশীল দ্রব্য, এগুলো কিন্তু ঢাকায় যেয়ে থাকে। তো সেই কৃষি দ্রব্যগুলোর এখন খুব সহজেই মাত্র পাবনা থেকে যাওয়ার জন্য কিন্তু তাদের সময় লাগবে সর্বোচ্চ। আমরা যেমনটি এসেছি ঢাকা থেকে এই কাজিরহাট পাবনা আসতে আমাদের লাগবে সর্বোচ্চ 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। তো নিশ্চয়ই বুঝতেই পারছেন অনেক বেশি সময় সাশ্রয় হবে। সেটি চালু হলো কাজিরহাট আরিচা যে ফেরি রুটটি চালু হচ্ছে, এখান থেকে ঢাকা যেতে লাগবে সর্বোচ্চ ঘন্টা থেকে 4 ঘন্টা। তো নিশ্চয়ই বুঝতেই পারছেন অনেক বেশি সময় সাশ্রয় হবে। তো সেটি এখন দেখা যাক এই ফেরি রুটটি কত সহজভাবে মানুষ করতে পারে। কাজিরহাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর এলাকায় 4 লাইনের মহাসড়কের পাশাপাশি তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। এর মাধ্যমে সহজে রাস্তা পরিবর্তন করতে পারবে এই পথে চলাচলকারী যানবাহন। সংশ্লিষ্টরা বলছেন এতে মহাসড়কে দীর্ঘদিনের যানজটের ভোগান্তির পাশাপাশি কমে আসবে সড়ক দুর্ঘটনা। 3 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। রিঙ্কু কুণ্ডের রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণাঞ্চলের 27টি জেলার যানবাহন চলাচল করে, ফলে প্রায় ঘন্টার পর ঘন্টা যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। এই দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ বিভাগ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অংশ থেকে রংপুর পর্যন্ত 4 লেনের কাজ শুরু করেছে। 4 লেনের মহাসড়কের পাশাপাশি গুরুত্বপূর্ণ এই হাটিকুমরুল গোল চত্বর এলাকায় নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জের মাধ্যমে গোল চত্বরের 1 কিলোমিটার আগেই ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহনগুলো। আধুনিক নির্মাণশৈলীতে থাকছে নানা সুযোগ সুবিধা, থাকছে গাড়ি পার্কিং সুবিধা সহ চালকদের বিশ্রামাগার, পথচারীদের পারাপারের জন্য ফ্লাইওভার ও ওয়াকওয়ে। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে বলে মনে করছেন চালক ও যাত্রীরা। 1 ঘন্টা 2 ঘন্টা ধরে বসে থাকা লাগে, 10 মিনিটের রাস্তা 5 মিনিটের রাস্তা। অনেক জ্যাম থাকে, যাত্রীটা অনেক ভোগান্তিতে পড়ে। এটা যদি 4 লেন হয় তাহলে গাড়ির যানজটও হবে না এবং সহজে গাড়িগুলো ওভারটেক করতে পারবে। আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ধীরগতির পরিবহনের জন্য থাকছে আলাদা লিংক রোড। এতে খুশি স্থানীয়ভাবে চলাচলকারী পরিবহনের চালকেরা। ছোট গাড়ি মহাসড়কে উঠতে দেয় না, আমরা যে বাইপাস রাস্তা হলে আমাদের চলাচলের একটু সুবিধা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের পরিবহন ব্যবস্থায় গতি আসবে বলে মনে করেন বাস মালিক সমিতির নেতা। যোগাযোগ ব্যবস্থা আমাদের মান বেড়ে যাবে, পাশাপাশি 2টা ঈদ আছে, সেই ঈদে দেখা যায় আমাদের যানজট হয়
সেটার থেকে আমাদের সাধারণ জনগণ মুক্ত হবে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি গতিশীল হবে আর্থসামাজিক উন্নয়ন বলে জানান প্রকল্প পরিচালক। এই টোটাল ট্রাফিক সিস্টেমটাকে আনইন্টারাপ্টেড রাখতে চাই, যাতে কোথাও কোনো গাড়িকে থেমে থাকতে না হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় প্রায় 700 কোটি টাকা ব্যয়ে এই ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে। 2024 সালের মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। অন্তত 40টি প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে ঋণ নিয়ে লোপাট করেছেন পিকে হালদার। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এই কোম্পানিগুলোর বেশিরভাগই ভুয়া। বিএফআইইউর প্রতিবেদনে প্রতিষ্ঠানগুলোর নামে মঞ্জুরিকৃত ঋণের থেকেও বেশি টাকা তুলে লোপাটের কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তাও এতে জড়িত। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2020 সালে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন বলছে, এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক থাকা অবস্থায় বাড়ির নামে 3 কোটি টাকা গৃহঋণ নিলেও কোথায় বাড়ি করবেন তা উল্লেখ করেননি পিকে হালদার। লিজিং কোম্পানির নামে এই ঋণের অর্থ সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের নামে ইস্যু না করে পিকে হালদার তার ব্যক্তিগত হিসেবে 5,68,81,286 টাকা ছাড় করে নেন, যেখানে বাংলাদেশ ব্যাংকের চেক ব্যবহার করা হয়। ইস্যু করা হয় ব্যাংক এশিয়ায়, অর্থ স্থানান্তরিত হয় পিকে হালদারের হিসেবে, যে হিসেব থেকে পরবর্তীতে 6.5 কোটি টাকা সরিয়ে নেওয়া হয় পিকের মা লীলাবতী হালদারের হিসেবে। একইভাবে আত্মীয় স্বজন ও পরিচিতদের নামে একাধিক ভুয়া কোম্পানি খোলেন পিকে হালদার। এমন অন্তত 40টি প্রতিষ্ঠান ও পক্ষের উল্লেখ রয়েছে বিএফইউর গোয়েন্দা প্রতিবেদনে, যেখানে বেশিরভাগই ভুয়া। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 121.63 কোটি টাকা ঋণ নেওয়া প্রতিষ্ঠানটি 2016 সালে পিকের ব্যাংক এশিয়ার ব্যক্তিগত হিসেবে 1 কোটি টাকা স্থানান্তর করে। এসব ভুয়া কোম্পানির নামে কিভাবে ঋণ ছাড় দেওয়া হলো তা খুঁজতে গিয়ে নাম আসে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা। শুধুমাত্র পিকে হালদারের কোম্পানি নয়, এরকম দেখা যাবে যে আরো অনেক বড় বড় কোম্পানির ক্ষেত্রে এই বড় বড় ঋণ প্রস্তাবে অনেক রকমের অনিয়মের ঘটনা ঘটছে, যেগুলো আসলে সঠিক তদন্ত যদি হয় এবং বাংলাদেশ ব্যাংক যদি জোরে সোরে এই বিষয়ে তদন্তে নামে, তাহলে এই প্রমাণ পাওয়া যাবে। দুদক আইনজীবী জানান, দুদকের অনুসন্ধানে ভুয়া কোম্পানির সংখ্যা আরো বাড়বে। কাগজপত্র মনে হচ্ছে অনেকগুলো কোম্পানি ভুয়া, এবং কোম্পানি যেগুলো ভুয়া আমাদের কাছে মনে হচ্ছে হয়তো বা তার সংখ্যাও বাড়তে পারে। এছাড়া দুদকের অনুসন্ধান পিকে হালদারের 10,000 কোটি টাকা অর্থ লোপাট দিয়ে শুরু হলেও এই অঙ্ক আরো বাড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পঞ্চম ধাপে দেশের 29 পৌরসভা নির্বাচনে ভোটকাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা ইভিএম মেশিন সহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী বুঝে নেন। এ ধাপে সব পৌরসভার ইভিএমে ভোট গ্রহণ হবে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পঞ্চম দফায় 31 পৌরসভার তফসিল ঘোষণা হলেও যশোর পৌরসভা ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ভোট হাইকোর্টের আদেশে স্থগিত হয়। এই ধাপে নির্বাচনী লড়াইয়ে মেয়র পদে 100 জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 366 জন এবং সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন 1318 জন। এছাড়া এদিন 4 উপজেলায় উপনির্বাচনের ভোটও গ্রহণ হবে। খাল, বিল, নদী, নালা, আবাদি জমি সবই গ্রাস করেছে বালুখেকোড়া। তাদের থাবা থেকে বাদ পড়েনি ঢাকা রংপুর মহাসড়কের গুরুত্বপূর্ণ কাটাখালী ব্রিজ এলাকাও। ভূগর্ভস্থ বালু উত্তোলনের ফলে চরম ঝুঁকিতে গ্রামের পর গ্রাম আর কৃষি জমি। রাতের বেলা বালু তোলা হয় বলে দায়সারা বক্তব্য প্রশাসনের। আতল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাখালী নদী থেকে প্রথমে বালু তোলা হয় ড্রেজার মেশিন দিয়ে। বালু খেকোদের নজর থেকে বাদ পড়েনি নদীর পাড়ের কৃষি জমিও। ভূগর্ভস্থ বালু উত্তোলনের ফলে ঝুঁকির মুখে পড়েছে ঢাকা রংপুর মহাসড়ক ও গোবিন্দগঞ্জের গুরুত্বপূর্ণ কাটাখালী ব্রিজ। এতে ভূমিধস আর বন্যা আতঙ্কে বেশ কয়েকটি গ্রামের মানুষ। যেখান থেকে মাটি উঠতেছে, এই নদীটা যদি এদিক দিয়ে ঢোকে, আপনার এই ব্রিজ একদম টিকবে না। এই বানটার থেকে এখন এই পাশে যে যতগুলো গ্রাম আছে, এই গ্রামগুলো একদম শেষ। এনাদের যদি প্রতিবাদ করতে যাওয়া হয়, এনারা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে থানা মিটিয়ে আগের মতো কাজ ফিরে করে। স্থানীয়রা বলছেন, প্রভাবশালীরা যুক্ত থাকায় প্রতিবাদ করলেও কানে তুলো এঁটে বসে থাকেন সংশ্লিষ্ট কর্তারা। সময় সংবাদের কাছে পরিচয় গোপন করে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন গোবিন্দগঞ্জের এই বালু খেকো। আপনার কোনো কথা জবাব দিতে পারবো না, কোম্পানির সাথে বলবো। আপনি জবাব দিবেন, কেন দিবেন না? দাঁড়ান। আমরা এখানে মানববন্ধন করেছি গোবিন্দগঞ্জে, পেপার পত্রিকায় সংবাদ
হয়েছে, নিউজ হয়েছে, কিন্তু প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেই, মানে চোর পুলিশ খেলা। মহাসড়ক ও কাটাখালী ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় প্রশাসনকে 2 দফায় পত্র দেয় সড়ক ও জনপথ বিভাগ। উপজেলা প্রশাসনের দাবি, অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না বালু খেকোদের। বিভিন্ন জায়গা থেকে বালি উত্তোলন করা হচ্ছে, যে বালি উত্তোলনগুলো করা হলে আমাদের সড়কের এবং সেতুর ক্ষতি সাধন হতে পারে। মোবাইল কোর্ট করার পরে যেগুলো ড্রেজার মেশিন সেগুলো আমরা জব্দ করি অথবা ধ্বংস করি। করার পরে চলে আসার পরে 2 দিন পরেই, ঠিক 2 দিন পরে আবার ওই যে সেম জায়গা থেকে আবার বালু উত্তোলন হয়। অন্যদিকে জেলা প্রশাসকের কাছে আবেদন করেও বালু উত্তোলন বন্ধ হয়নি বলে অভিযোগ করেন সাদুল্লাপুরের একবারপুর ও চণ্ডীপুর গ্রামের মানুষ। জেলার 7টি উপজেলায় অন্তত শতাধিক স্পটে চলছে বালু উত্তোলন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রফতানিতে ঋণপত্রের বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানিতে অবশ্যই বন্ড লাইসেন্স থাকতে হবে। রাজস্ব বোর্ডের এই বিধান নিয়ে কোনো আপত্তি নেই ব্যবসায়ীদের। তবে একই ধরনের রফতানি ঋণপত্রের বিপরীতে দেশীয় কাঁচামাল সংগ্রহে এই নীতি মানতে নারাজ তারা। তাদের দাবিকে যৌক্তিক মেনে এই আইন পরিবর্তনের সময় এসেছে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মাজিদ। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বন্ড লাইসেন্স, যে লাইসেন্সের আওতায় শর্ত সাপেক্ষে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ পেয়ে থাকেন ব্যবসায়ীরা। শর্ত পূরণ করে পাওয়া বিশেষ এই সুযোগ প্রতিযোগিতার বাজারে বাড়তি সুবিধা দিয়ে থাকে রপ্তানিকারকদের। এই বন্ড লাইসেন্সই আবার বিপাকে ফেলেছে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের। বন্ড লাইসেন্স না থাকলে শুল্ক সুবিধা পাওয়া রপ্তানি ঋণপত্রের বিপরীতে স্থানীয় পণ্য ব্যবহারে খুলতে দেয়া হচ্ছে না ব্যাক টু ব্যাক এলসি। এমন দাবি করে ব্যবসায়ীরা বলছেন, দেশি কাঁচামালেই নিট পোশাকের বেশিরভাগ রপ্তানি পণ্য প্রস্তুত করা সম্ভব। বলা হয়েছে ইনল্যান্ড ব্যাক টু ব্যাক করতে হলেও বন্ড লাইসেন্স লাগবে। আমার যেখানে ডিউটি ইমপ্লিকেশন নাই, সেখানে কেন আমার ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি করতে বন্ড লাইসেন্স লাগবে? 2014 সালে আমি বাংলাদেশ ব্যাংকে এই ব্যাপারে প্রথম চিঠি দিয়েছি। এরপর থেকে এই গত 6-7 বছরে কন্টিনিউয়াস আমরা চিঠি দিচ্ছি, কিন্তু এটা সমাধান হচ্ছে না। বর্তমানে আমাদের এখানে ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের পরিবর্তে কঠিন থেকে কঠিনতর হয়েছে এবং হচ্ছে। রপ্তানিমুখী শিল্পের এই সমস্যা সমাধানে NBR আর বাংলাদেশ ব্যাংক দায়িত্ব চালাচালি করে আসছে দীর্ঘদিন ধরেই। NBR এর সাবেক চেয়ারম্যানের মতে সময়ে এসেছে যৌক্তিক সমাধানে পৌঁছার। বিকেএমই এর দরখাস্তের নিষ্পত্তি ঘটানো উচিত, কারণ বিকেএমই যেসব যুক্তি দেখিয়েছে সেগুলো আমি আবার বলছি, যদি অন্য কোনো সেক্টরের বা অন্য কোনো বিষয়ের সাথে ভিন্নরূপ কোনো যদি মতামত বা বিষয় না থাকে তাহলে সেটি বিবেচনা করা যেতে পারে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বন্ড লাইসেন্সের আওতায় থাকা রপ্তানি পণ্য তৈরিতে দেশি কাঁচামাল ব্যবহারে নীতি সহায়তা না পেলে দেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প গড়ে তোলার ক্ষেত্রে আগ্রহ হারাবেন উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ সুপারিশ জাতিসংঘের 2026 সালে আনুষ্ঠানিক স্বীকৃতি। বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।